আমরা দেখি পতনের পর নির্বাসিত স্বৈরশাসকদের এক ধরনের মনস্তাত্ত্বিক সংকট তৈরি হয়। পৃথিবীর নানা দেশে স্বৈরাচারদের এ ধরনের উদাহরণ দেখা গেছে। তারা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে এক বিকল্প জগৎ তৈরি করেন, যেখানে তারা নায়ক, তাদের শাসনামল ছিল স্বর্ণযুগ এবং তাদের পতন ছিল এক গভীর ষড়যন্ত্রের অংশ। এমনটাই তারা প্রমাণ করার চেষ্টা করেন যখনই তারা সুযোগ পান। সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে বিবিসি এবং ভারতের দ্য উইক ম্যাগাজিনে যে সাক্ষাৎকার দিয়েছেন এবং উইকে যে নিবন্ধনটি প্রকাশিত হয়েছে, আমরা কিন্তু সেটাকে মনস্তাত্ত্বিক সংকটের একটা পাঠ্যপুস্তকেও উদাহরণ বলতে পারি। এগুলোর কোনোটাই আত্মসমালোচনা বা অনুশোচনার প্রমাণ হিসেবে আমাদের সামনে হাজির হয় না, বরং সত্যকে অস্বীকার করা, ইতিহাসকে বিকৃত করা এবং জাতিকে গ্যাসলাইটিং করার একটা প্রচেষ্টা দেখা গেছে সেই সাক্ষাৎকার বা নিবন্ধনগুলোতে। এই দুটি লেখাতেই প্রমাণ হয় যে শেখ হাসিনা তার 15 বছরের স্বৈরশাসনের কোনো দায় নিতে প্রস্তুত না, বরং তিনি একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ভিকটিম হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চান। যেমন বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বেশ সরাসরি বলেছেন যে জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগ এসেছে সেটা তিনি স্বীকার করেন না, মানে সরাসরি অস্বীকার করছেন। হাসিনার দাবি তিনি নিরস্ত্র বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানোর নির্দেশ দেননি। এই বক্তব্য কেবল নির্জলা মিথ্যাচারী নয়, এটি জুলাইয়ের শহীদ হওয়া প্রায় 1400 মানুষের আত্মত্যাগের প্রতি এক চরম অপমান। আমরা যদি দেখি যে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যেখানে স্পষ্ট বলছে ক্ষমতা ধরে রাখার জন্য হাসিনা ও তার সরকার পরিকল্পিতভাবে প্রাণঘাতী সহিংসতা চালিয়েছে, সেখানে তার এই অস্বীকারের রাজনীতি আপনার আমার কাছে কি হাস্যকর মনে হয় না? আমরা যদি ফাঁস হওয়া অডিও ক্লিপটি সামনে আনি, যেটি বিবিসি যাচাই করে প্রমাণ করেছে এবং যা আদালতে সাক্ষ্য হিসেবে উপস্থাপিত হয়েছে, সেখানে তো স্বয়ং শেখ হাসিনাকেই প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন দিতে শোনা যায়। সবগুলিকে আরেস্ট করতে বলছিল, সবাইকে বলা হচ্ছে যে যেখান থেকে টিকা পারবো ধরে ফেলবে। নামা নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিচ্ছে। এখন লেখা লিখবেন, ব্যবহার করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। সাবেক পুলিশ প্রধান আদালতে রাজসাক্ষী হিসেবে তার নির্দেশনার কথাও স্বীকার করেছেন। এত অকাট্য প্রমাণের পরও তার এই সাফাই গাওয়ার প্রচেষ্টা কি বুঝিয়ে দেয় না তিনি সত্যকে কতটা ভয় পান? তিনি যে ব্যাখ্যা হাজির করছেন সেখানে তিনি বলছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল এবং অপ্রয়োজনে বহু মানুষ প্রাণ হারিয়েছে। এই বক্তব্য দায় এড়ানোর ঠিক কী ধরনের কৌশল বলে আপনার কাছে মনে হয়? তিনি এমনভাবে কথা বলছেন যেন এই হত্যাকাণ্ডগুলো কোনো দুর্ঘটনা ছিল, কোনো পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস ছিল না, যেন তিনি চাননি কিন্তু ঘটে গেছে, আর কেউ ঘটিয়েছে। যে শাসক মেট্রো রেলের কাঁচ ভাঙা দেখে কাঁদেন, কিন্তু ১৫০০ মানুষের মৃত্যুতে অপ্রয়োজনীয় প্রাণহানি ছাড়া আর কিছু খুঁজে পান না, তার কাছে মানুষের জীবনের মূল্য কতটা তা নিশ্চয়ই সহজে অনুমেয়। দ্য উইক ম্যাগাজিনে লেখা তার নিবন্ধনটি এই অস্বীকারের রাজনীতিরই একটা বিকৃত রূপ। অন্তত যারা রাজনৈতিক বিশ্লেষক বিশেষজ্ঞ যারা আছেন তারা সেভাবেই দেখছেন। সেখানে তিনি ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে বিদেশি ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছেন। এই ন্যারেটিভ সৃষ্টির মাধ্যমে তিনি বাংলাদেশের লাখ লাখ মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, ভোটাধিকারের লড়াই এবং স্বৈর শাসনের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভকে অসম্মান করছেন। আবার আরেকটি মজার ব্যাপার দেখেন, শেখ হাসিনা তার পতনের পেছনে অন্য কোনো রাষ্ট্রের যে মদদ ছিল না সেটিও আবার স্বীকার করছেন। তাহলে কোনটা সত্যি ধরে নেবে মানুষ? ঠিক কোন জায়গায় শেখ হাসিনা শেষ পর্যন্ত দাঁড়াতে চান তার এই কর্মকাণ্ড নিয়ে? 1971 সালের পরাজিত শক্তি সেই পুরনো কৌশলেরই প্রতিধ্বনি কি নয় এগুলো, যারা মুক্তিযুদ্ধকে ভারতের ষড়যন্ত্র বলে 30 লাখ শহীদের আত্মদানকে খাটো করতে চেয়েছিল? উইকের নিবন্ধে তিনি তার 15 বছরের শাসনকালকে স্বর্ণযুগ হিসেবে দাবি করেছেন, কিন্তু কেমন ছিল সেই স্বর্ণযুগ? মানবাধিকার সংস্থা অধিকারের তথ্য অনুযায়ী তার শাসনামলে 2699টি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং 677টি
গুমের ঘটনা ঘটেছে। আয়নাঘরের মতো কুখ্যাত গোপন কারাগার তৈরি করে ভিন্ন মতাবলম্বীদের ওপর চালানো হয়েছে নারকীয় নির্যাতন। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের জাঁতাকলে পিষ্ট হয়েছেন হাজারো সাংবাদিক, লেখক, অ্যাক্টিভিস্ট। কারাগারে মৃত্যুবরণ করেছেন লেখক মুশতাক আহমেদ। এই ছাত্র সংগঠনের সন্ত্রাসীরা আবরার ফাহাদকে যেমন মেরে ফেলছে, তেমনি খুব সাধারণ একেবারে নিম্ন আয়ের বিশ্বজিৎকেও মেরে ফেলছে কোনো কারণ ছাড়া। এই রক্তাক্ত ইতিহাসকে স্বর্ণযুগ বলে চালিয়ে দেওয়াটা ঠিক কী ধরনের সত্যি বলে মনে হয়? অন্তত বাংলাদেশের মানুষ এটাকে ঠিক কিভাবে নিবে, কোন স্বর্ণযুগ ভাববে এটাকে? তিনি তার উন্নয়ন বয়ানের আড়ালে যে লুটপাটের স্বর্গরাজ্য তৈরি করেছিলেন সেই সত্য তিনি সযত্নে এড়িয়ে গেছেন। বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জের নামে হাজার হাজার কোটি টাকার লোপাট, ব্যাংক খাতকে দেউলিয়া করে ঘনিষ্ঠ ব্যবসায়ী ও দলীয় নেতাদের ঋণ পাইয়ে দেয়া এবং অর্থ পাচারের মাধ্যমে দেশের সম্পদ বিদেশে পাচার করা, এগুলোই ছিল তার উন্নয়নের আসল চেহারা। অন্তত বাংলাদেশের সাধারণ মানুষ তো তাই মনে করে। ওই দুটো গণমাধ্যমের কাছে শেখ হাসিনা নিজেকে ধর্মনিরপেক্ষতার রক্ষা কবচ হিসেবে দাবি করেছেন, কিন্তু তার আমলেই আমরা দেখেছি রামু, নাসিরনগর, কুমিল্লা, রংপুরের মতো জায়গায় সাম্প্রদায়িক হামলা। 2021 সালে দুর্গাপূজার সময় দেশ জুড়ে চালানো সহিংসতার বহু মন্দির ও প্রতিমা ভাঙচুর হওয়া, যার বিচার আজও হয়নি। অনেক ক্ষেত্রেই হামলাকারীদের সঙ্গে তার দলের স্থানীয় নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও পাওয়া গেছে। ফলে তার ধর্মনিরপেক্ষতার দাবিটিও অন্যান্য দাবির মতোই ফাঁপা। সবচেয়ে পরিহাসের বিষয় হলো তিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারকে একটি অনির্বাচিত সরকার বলে সমালোচনা করেছেন, অথচ তার নিজের সরকারগুলোই ছিল জনগণের ভোট ছাড়া গঠিত। 2014 সালের ভোটারবিহীন নির্বাচন, 2018 সালের নিশিরাতের ভোট, 2024-এর ডামি প্রার্থীর নির্বাচনের মাধ্যমে তিনি নিজেই দেশের গণতান্ত্রিক কাঠামোকে ধ্বংস করেছিলেন। সাধারণ মানুষের মনে তো এই প্রশ্ন জাগতেই পারে যে গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি সংস্কারকালীন সরকারকে অনির্বাচিত সরকার বলার নৈতিক অধিকার তাঁর আদতেই আছে কিনা। তার লেখা ও সাক্ষাৎকারের মূল সুর হলো ভিকটিমহুড পলিটিক্স বা নিজেকে ভুক্তভোগী হিসেবে উপস্থাপন করার রাজনীতি। তিনি তার বিরুদ্ধে চলমান বিচারকে ক্যাঙ্গারো কোর্ট বা প্রহসন বলে উড়িয়ে দিয়েছেন, কিন্তু তিনি নিজে ভুলে গেছেন এই বিচার কোনো রাজনৈতিক প্রতিপক্ষের মঞ্চস্থ করার নাটক না, কিন্তু এটা জুলাইয়ের সন্তানহারা মা, স্বামীহারা স্ত্রী, স্বজনহারা মানুষের ন্যায় বিচারের আর্তনাদ। 1400 মানুষের মৃত্যুর দায়কে তুচ্ছ করে নিজেকে ভিকটিম হিসেবে প্রচার করা চরম নৈতিক দেউলিয়াত্বের পরিচয়। দুটি গণমাধ্যমে শেষ পর্যন্ত শেখ হাসিনার যে বয়ান পাওয়া যাচ্ছে, তাতে করে সাধারণ মানুষের সামনে শেখ হাসিনার অস্বীকারের রাজনীতিরই বার্তা দেয়। নেটিজেনরা বলছেন তিনি বদলাননি এবং সম্ভবত তিনি আর কখনো বদলাবেনও না। তিনি এখনও সেই আত্মমুগ্ধতার বৃত্তে বন্দী, যেখানে তিনি এবং তার পরিবার সকল সাফল্য ও সত্যের একমাত্র ধারক। কিন্তু বাংলাদেশের মানুষ এই মিথ্যাচারে ফাঁদে আর পা দেবে না বলে মনে করেন অনেকেই। জুলাইয়ের গণ অভ্যুত্থান ছিল কেবল একজন স্বৈরশাসকের পতন নয়, এটি ছিল ভয়, মিথ্যা ও অস্বীকারের রাজনীতির বিরুদ্ধে একটা গণরায়। শেখ হাসিনার এই মরিয়া প্রচেষ্টা সেই রায়ের সত্যতাকেই আরও একবার প্রমাণ করে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।